বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের রাজশাহী বোর্ড 2019 যে প্রশ্নটা দেওয়া আছে দ্বিতীয় অধ্যায় থেকে আসছে, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে দেখি প্রশ্নটা কি আছে দেওয়া আছে। নওশাদ এন্টারপ্রাইজ এর 2016 সালের মে মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। প্রতিষ্ঠানের নাম হলো নওশাদ এন্টারপ্রাইজ, আর লেনদেন দেওয়া আছে মে মাসের 2016 সালের মে মাসের লেনদেন দেওয়া আছে। মে 1 নগদ 60,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা ও ব্যাংক ঋণ বা লোন 20,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তাহলে 1 তারিখের লেনদেন দেওয়া আছে নগদ টাকা, ব্যবসাপত্র বা ঋণ বা লোন নিয়ে সে ব্যবসা শুরু করছে। মে 5 বাকিতে পণ্য বিক্রয় 25,000 টাকা। মে 10 ব্যাংক ঋণ বা লোন পরিশোধ করেন 25,000 টাকা। মে 14 রহিম ট্রেডার্সের নিকট 50 টাকা দরে 200 কেজি চিনি বিক্রয়, এটা বাকিতে বিক্রয় হয়েছে। কারবারি বাট্টা 5%, চালান নং 105। মে 20 দোকান ভাড়া পরিশোধ করেন 4,500 টাকা। মে 28 প্রাপ্য হিসাবের 10,000 টাকা পাওয়া গেল। এ হলো মে মাসের 6টা লেনদেন দেওয়া আছে। প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম প্রশ্ন ছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। জাস্ট 1 তারিখে সে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন বা মূলধনের পরিমাণ কত তা আমাদের ক নম্বর প্রশ্ন চেয়েছে। খ নম্বর প্রশ্নটা ছিল 14 তারিখের লেনদেন দ্বারা একটি চালান প্রস্তুত করো। এনে 14 তারিখ লেনদেন বাকিতে যে বিক্রয় হয়েছিল এটা দ্বারা একটা চালান তৈরি করতে হবে। আর গ নম্বর হচ্ছে 14 ও 20 তারিখের লেনদেন ব্যতীত, মানে 14 ও 20 তারিখ এই দুইটা ছাড়া বাকি যে লেনদেনগুলো আছে ওগুলার হিসাব সমীকরণের প্রভাব, ওগুলো লেনদেন ধারা প্রমাণ করতে হবে যে a = l + e, a = l + e জাস্ট হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে হবে 14 এবং 20 তারিখ ছাড়া বাকি 4টা লেনদেনের। সেটা হলো যে 1, 5, 10 আর 28, এই 4টা লেনদেনের হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করতে হবে, বা a = l + e এটা প্রমাণ করতে হবে জাস্ট বিবরণী ছকের মাধ্যমে। এখন আমরা প্রথমে যদি আসি ক নম্বরে আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। জাস্ট সে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তার পরিমাণটা নির্ণয় করতে বলছে। এখান থেকে আমরা ক নম্বরের সমাধান আমরা কি করেছি, প্রারম্ভিক মূলধন নির্ণয়। ক নম্বর লিখে প্রারম্ভিক মূলধন নির্ণয় সরণটা লিখতে হবে, তারপর দুইটা কলাম একটা ছক তৈরি করতে হবে, একটা হচ্ছে বিবরণ আর একটা হচ্ছে টাকা। সে নগদ 60,000 টাকা আর আসবাবপত্র 15,000 টাকা নিয়ে যে শুরু করছে, এটা হচ্ছে তার মূলধন। 75,000 টাকা হলো তার মূলধন, এটা নিয়ে সে ব্যবসা শুরু করছে। এরপরে আমাদের খ নম্বর প্রশ্ন ছিল 14 তারিখের লেনদেন ধারা একটি চালান প্রস্তুত করো। আমি 14 তারিখের লেনদেন ধারা একটি চালান তৈরি করে দিয়েছি, চালানটা এখন দেখি। 14 তারিখের লেনদেনটা হলো রহিম ট্রেডার্সের নিকট 50 টাকা দরে 200 কেজি চিনি বিক্রয়, কারবারি বাট্টা 5%, চালান নং 105। এই তথ্যের ভিত্তিতে একটা চালান তৈরি করতে হবে। এই তথ্যের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানের নাম ছিল নওশাদ এন্টারপ্রাইজ, তাই চালানের ঠিক মাঝ বরাবর উপরে এখানে লিখতে হবে নওশাদ বা প্রতিষ্ঠানের নাম। যে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকবে ওই যে প্রতিষ্ঠানটা দেওয়া থাকবে ওই প্রতিষ্ঠানের নামটা এখানে লিখতে হবে। নওশাদ এন্টারপ্রাইজ, প্রতিষ্ঠানের নাম ছিল নওশাদ এন্টারপ্রাইজ। এখানে সুন্দর করে চালান লিখতে হবে একটা বক্স আকারে। এই নওশাদ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামের ডান পাশে তোমার তারিখ লিখতে হবে। তারিখটা ছিল 14 তারিখের, এখানে হচ্ছে 14 তারিখের লেনদেন অবলম্বনে। তাহলে 14 তারিখের আমরা 14/5 মে মাস যেহেতু 5, 14/5/2016। আর এই প্রতিষ্ঠানের ডান পাশে দেওয়া আছে চালান নং, প্রতিষ্ঠানের ডান পাশে চালান নং দেওয়া আছে লেনদেনের ভিতরে। এই যে শেষের দিকে একটা চালান নং 105।
এই চালান নংটা এখানে বসাতে হবে, চালান নং 105। ঠিক এই চালান নংয়ের নিচে বরাবর নিচে লিখতে হবে ক্রেতার নাম। এখানে কার কাছে বিক্রি করছে, যে কাছে বিক্রি করছে সে একজন ক্রেতা, যেমন রহিম ট্রেডার্স এর নিকট সে বিক্রয় করছে, প্রতিষ্ঠান নওশাদ এন্টারপ্রাইজ রহিম ট্রেডার্স এর নিকট বিক্রয় করছে, তাহলে রহিম ট্রেডার্স হলো ক্রেতা। এখানে আমরা ক্রেতার নাম লিখেছি রহিম ট্রেডার্স, আর ঠিকানা যেহেতু রহিম ট্রেডার্স এর কোনো ঠিকানা দেওয়া নাই তাই এখানে আমরা ডট ডট দিয়ে রেখেছি। এগুলো তোমার বক্সের উপরের একটা পার্ট। এখন আমরা দেখি বক্স ভিতরে একটা বক্স দেওয়া আছে 1 2 3 4 5 5 কলামের একটা বক্স। প্রথম কলামে এসে ক্রমিক নং, দ্বিতীয় কলামে মালের বিবরণ, তৃতীয় কলামে দর, টাকা, পরিমাণ, শুধু টাকা, জাস্ট মোট টাকা। এখন ক্রমিক নং যে কটা লেনদেনের চালান্তর কত ক্রমিক নং 1 2 3 4 এরকম। এক নম্বর, এখানে যেহেতু একটা লেনদেনের চালান তৈরি করতে বলছে তাহলে আমরা ক্রমিক নং 1। এখন আমাদের সে বিক্রয় করছে কি রহিম ট্রেডার্সের নিকট থেকে 50 টাকা দরে 200 কেজি চিনি বিক্রয়, চিনি। তাহলে এখানে আমরা বিবরণের ঘরে লিখবো চিনি 50 টাকা দরে, দরের ঘরে 50 আর পরিমাণ হচ্ছে 200 কেজি। তাহলে 50 × 200 গুণ করলে হবে 10,000 টাকা। সে মোট 10,000 টাকার চিনি বিক্রি করছে এবং বাট্টা দিছে 5%। তাই বাট্টা যদি থাকে তাহলে সবসময় তার মোট টাকা থেকে বাট্টাটা বাদ দিতে হবে। তাহলে বাদ কারবারি বাট্টা, কারবারি বাট্টা হচ্ছে 5%, 5%-এর 10,000 উপরে আসে 500 টাকা। তাই 10,000 থেকে 500 টাকা বিয়োগ করলে হবে 9,500 টাকা। এই 9,500 টাকায় বক্সের নিচে টাকা কথায় লিখতে হবে 9,500 টাকা মাত্র। এখানে যে পরিমাণ টাকাটা আসবে, যে কোনো অঙ্কে যে কোনো পরিমাণ টাকাটা আসতে পারে, যে টাকাটাই আসুক এখানে মোট টাকাটা এখানে লিখতে হবে 9,500 টাকা মাত্র। এখন টাকা কথায় নিচে আছে বিক্রয় শর্ত। বিক্রয় শর্ত যদি লেনদেনের সাথে দেওয়া থাকে তাহলে লিখতে হবে, আর যদি লেনদেনের সাথে যদি দেওয়া না থাকে তাহলে এইভাবে খালি রাখলে হবে। তাহলে বিক্রয় শর্ত যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে দিয়ে দেবো, আর যদি দেওয়া না থাকে তাহলে এভাবে খালি রাখলেও হবে। এই বিক্রয় শর্তের নিচে আছে বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা লিখে দেখতে হবে। আর ডান পাশে আছে বিক্রেতার স্বাক্ষর, উপরে ডট ডট দেওয়া আছে, এভাবে ডট ডট দিয়ে রাখতে হবে বিক্রেতার স্বাক্ষর। এই হলো, তাহলে এই হলো তোমাদের চালান। খ নম্বর আমাদের প্রশ্ন ছিল চালান তৈরি করে দেওয়া হলো। এবার গ নম্বরে আসি আমরা। 14 ও 20 তারিখের লেনদেন ব্যতীত, মানে 14 আর 20 তারিখ ছাড়া, এই দুইটা তারিখ ছাড়া বাকি যে 4টা তারিখ দেওয়া আছে এই 4টা তারিখের বিবরণী ছকে হিসাব সমীকরণের প্রভাব তৈরি করতে হবে। 1 2 3 4, এই 4টা, মানে 1 5 10 আর 28, এই 4 তারিখের বিবরণী ছকে তৈরি করতে হবে। এখন তোমাদের জন্য আমি একটা বিবরণী ছক তৈরি করে দিয়েছি অঙ্কটার আলোকে। এখন প্রথমে আমরা শিরোনাম লিখছি প্রমাণ করা হলো a = l + e, মানে এই পাশে যে পরিমাণ টাকাটা হবে l + e এই দুটো যোগ করলে সমপরিমাণ টাকা হবে। এখন আমরা প্রথমেই করব যে সম্পদ পাশে কতটা আসে, দায় পাশে কয়টা, এইটা আমাদের হিসাবটা আগে বের করতে হবে। প্রশ্নটা একবার দেখে আসি আমরা। সম্পদ পাশ 1 তারিখ যেহেতু লেনদেন করতে হবে, 1 তারিখে আছে নগদ আসবাবপত্র, নগদ একটা কলাম হবে, আসবাবপত্র একটা কলাম হবে, দুইটা সম্পদ পাশে দুইটা। আর ব্যাংক ঋণ বা লোন, ব্যাংক ঋণ বা লোন এই দায় পাশে একটা, তাহলে দায় পাশে পাইছি আমরা একটা, আর আসবাব সম্পদ পাশে পাইছি দুইটা। এই গেল 1 তারিখ। এবার হচ্ছে 5 তারিখ, বাকিতে পণ্য বিক্রয় 25,000 টাকা, বাকিতে বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায়, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব যেভাবে আমরা বলি, দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, তাহলে একটা সম্পদ এখানে বাড়ছে। তাহলে সম্পদ হলো যে এখানে আছে দুইটা, একটা তিনটা হলো যে তোমার সম্পদ নগদ, আসবাবপত্র আর হচ্ছে দেনাদার। এরপরে আসি আমরা, তিনটে হলো সম্পদ। এরপরে আসি আমরা 10 তারিখ, 10 তারিখ হচ্ছে ব্যাংক লোন বা ব্যাংক ঋণ পরিশোধ করছে, তাহলে ব্যাংক থেকে কমবে, আর দায় থেকে কমবে, আর নগদ থেকে কমবে, এটা কোনো বৃদ্ধি পাবে না। আর তারপর আছে 28 তারিখ, প্রাপ্য হিসাবে টাকা পাওয়া গেল, নগদ বাড়বে, প্রাপ্য হিসাব কমবে। অতএব আমরা এখানে সম্পদ পাশে তিনটা পেয়েছি, একটা হলো যে নগদ, আরেকটা হলো যে আসবাবপত্র, আরেকটা হলো যে প্রাপ্য হিসাব। আর দায় পাশে পেয়েছি শুধু ব্যাংক ঋণ বা ব্যাংক লোন।
এই অনুযায়ী আমাদের সফটওয়্যার তৈরি করতে হবে। এখানে আমরা সফটওয়্যার তৈরি করে রেখেছি আগে থেকেই। যেমন প্রথমেই থাকবে তারিখ, তারপর উদ্ধৃত, তারপর সম্পাদ পাস। সম্পাদ পাস যেহেতু আমরা ৩টা পাইছি, তার সম্পাদের ভিতরে ৩টা কলাম হবে এক্সট্রা। নগদ, আসবাবপত্র, প্রাপ্য হিসাব ইকুয়াল দায় পাশে পাইছি আমরা ব্যাংক ঋণ বা ব্যাংক লোন প্লাস মালিকানা সত্ত্ব আর মন্তব্য। এখন আমাদের প্রথমে ছিল ১ তারিখে ২০১৬ ১ তারিখে ছিল নগদ ও আসবাবপত্র আর ব্যাংক লোন নিয়ে সে ব্যবসা শুরু করছে। যেহেতু সে ব্যাংক ঋণ আনছে ২০,০০০ টাকা, ২০,০০০ টাকা কিন্তু নগদের ভিতরে আছে, তাহলে নগদ ছিল আমাদের ৬০,০০০ টাকা। এই নগদ ছিল আমাদের ৬০,০০০ টাকা। আর এখান থেকে যদি নগদ এই ২০,০০০ টাকা আমরা এটার সাথে যোগ করি, তাহলে যেহেতু ঋণ নিয়ে আসছে, সেই ঋণের টাকাটা নগদের সাথে যোগ হবে, তাহলে ৬০ আর ২০ ৮০,০০০ টাকা। তাহলে নগদের ঘরে বসবে ৮০,০০০ টাকা, আসবাবপত্রের ঘরে বসবে ১৫,০০০ টাকা, আর ব্যাংক ঋণ বা লোন এই দায় পাশে এখানে বসবে ২০,০০০ টাকা, আর বাকি টাকাটা মালিকানা সত্ত্বের ঘরে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করেছি একটু দেখি। কৃষিক্ষেত্রে একটু দেখো, এই যে নগদের ঘরে আমরা ২০,০০০ টাকা লিখেছি, যেহেতু সে ২০,০০০ টাকা লিখেছি, যেহেতু সে ব্যাংক ঋণ আনছে ২০,০০০, এই ২০,০০০ ওই ৮০,০০০ টাকার ভিতরে আছে, আর নগদ তার কাছে ছিল ৬০,০০০। তাহলে ৬০,০০০ আর এই ২০,০০০, তাহলে এই দুইটা মিলে হয়েছে নগদের ঘরে মোট ৮০,০০০, আর আসবাবপত্র আছে ১৫,০০০। আর যেহেতু সে ঋণ আনছে, ঋণ তো অবশ্যই দেওয়া লাগবে, তার দায় আছে সে ২০,০০০। এখন তাহলে এইখানে ৮০,০০০, এখানে আছে ১৫,০০০, তাহলে হয় কত? ৮০, ৯০, ৯৫,০০০। ৯৫,০০০ থেকে যদি ২০,০০০ টাকা বাদ যায়, ঋণটা আগে বাদ দিতে হবে, তাহলে থাকবে তোমার ৭৫,০০০। এই ৭৫,০০০ হবে তোমার মালিকানা সত্ত্ব। এইগুলো আমাদের ১ তারিখের লেনদেন। আর মন্তব্যের ঘরে লিখতে হবে মূলধন। এই ১ তারিখ শেষে উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। প্রত্যেক ঘরে নগদের ঘরে আছে ৮০,০০০, আসবাবপত্রের ঘরে ১৫,০০০, ব্যাংক ঋণ বা লোন ২০,০০০, আর মালিকানা সত্ত্ব ঘরে ৭৫,০০০। এই গেল আমাদের ১ তারিখের উদ্বৃত্ত শেষে, ১ তারিখ শেষে উদ্বৃত্ত। এরপরে আসি আমরা ৫ তারিখ। ৫ তারিখে বাকিতে পণ্য বিক্রয় ২৫,০০০ টাকা। বাকিতে সে বিক্রয় করছে ২৫,০০০ টাকা। তাহলে বাকিতে যখন বিক্রয় করলে দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়, তাহলে প্রাপ্য হিসাব আমাদের বাড়াতে হবে। তাহলে ৫ তারিখে যদি বাকিতে বিক্রয় করছে, তাহলে বাড়বে কি? এখানে প্রাপ্য হিসাব ৫ তারিখ প্রাপ্য হিসাব বাড়বে ২৫,০০০ টাকা, আর মালিকানা সত্ত্ব যেহেতু আয় হয়েছে, আয় বাড়বে ২৫,০০০। মন্তব্যের ঘরে লিখতে হবে আয়। এই ৫ তারিখ শেষে উদ্বৃত্ত নির্ণয় করতে হলে এখানে নগদের ঘরে থাকবে ৮০,০০০, আসবাবপত্র ঘরে ১৫,০০০, প্রাপ্য হিসাব বা দেনাদারের ঘরে ২৫,০০০, ব্যাংক ঋণ বা লোনের ঘরে ২০,০০০, আর ৭৫,০০০ আর ২৫,০০০ যোগ করলে হবে ১,০০,০০০ মালিকানা সত্ত্বের ঘরে। এই ৫ তারিখ শেষে উদ্বৃত্ত এই টাকাটা হলো। এরপরে আসি আমরা মে মাসের ১০ তারিখ। ১০ তারিখের লেনদেনটা হলো ব্যাংক লোন পরিশোধ করেন ১৬,০০০ টাকা। ব্যাংক লোন পরিশোধ করেন ১৬,০০০ টাকা। সে লোন নিয়ে আসছিল ২০,০০০ টাকা। এই ২০,০০০ টাকার ভিতর থেকে সে ১৬,০০০ টাকা পরিশোধ করছে ১০ তারিখ। যাক, নগদ টাকা চলে গেছে আর ব্যাংক ঋণ কমছে। এখানে আমরা বসেছি দেখো ১০ তারিখ ১৬,০০০ টাকা, যেহেতু নগদ টাকা দিয়ে দিচ্ছে, তাহলে নগদ কমবে ১৬,০০০ টাকা, আর ব্যাংক ঋণ বা ব্যাংক লোন কমবে ১৬,০০০ টাকা। এখন ১০ তারিখ শেষে উদ্বৃত্ত হবে ৮০ থেকে ১৬ বিয়োগ করলে থাকবে ৬৪,০০০, ১৫,০০০, ২৫,০০০, ৪,০০০, ১,০০,০০০। এই গেল আমাদের ১০ তারিখ। ১০ তারিখের পর আছে ২৮ তারিখ। ২৮ তারিখটা হলো প্রাপ্য হিসাবে ১০,০০০ টাকা পাওয়া গেল। এখানে যে বাকিতে সে বিক্রয় করছে ২৫,০০০ টাকা, ওই টাকা থেকে ১০,০০০ টাকা সে ২৮ তারিখ পেয়েছে। তাহলে যখন ১০,০০০ টাকা পেয়েছে নগদ, নগদের ঘরে বসবে, আর প্রাপ্য হিসাব বা দেনাদার কমবে। এখানে মে ২৮, যেহেতু আমরা নগদ পেয়েছি, তাহলে নগদে বাড়বে ১০,০০০ টাকা, আর প্রাপ্য হিসাব যেহেতু আমরা প্রাপ্য হিসাব পাওয়ার কথা ২৫,০০০ কিন্তু পেয়েছি ১০,০০০, তাহলে ১০,০০০ টাকা কমবে এখানে।
এখন 28 তারিখ শেষে উদ্বৃত্ত হবে, দেখো নগদের ঘরে 74,000, 64 আর 10 74, আসবাবপত্র 15,000, প্রাপ্য হিসাব 25 থেকে 10 বাদ দিলে থাকবে 15,000, ব্যাংক ঋণ বা ব্যাংক লোন 4,000 আর মালিকানা সত্ত্ব 1 লক্ষ। এখন যেহেতু আমাদের প্রশ্ন বলছে a ইকুয়াল l প্লাস এ এসে এই তিনটা ঘর যোগ করার পর a হবে 1,14,000, আবার ইকুয়াল এই যে সমান সমান ইকুয়াল হলো যা l প্লাস ই মানে দায় প্লাস মালিকানা এই দুইটা মিললে একটা হবে, এই 4,000 যোগ 1 লক্ষ 1,04,000 যেটা না হলো। কৃষিক্ষেত্রে এই হলো তোমাদের রাজশাহী বোর্ডের 2019 সালের যে প্রশ্নটা আসছিল দ্বিতীয় অধ্যায় থেকে, সেই দ্বিতীয় অধ্যায় প্রশ্নের সমাধান প্রশ্ন নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।